ভাই শুরু করে দিব। জি ভাইয়া দেন। ওকে, মারাজুক ভাই জয়েন করছে কিনা আসে না। আচ্ছা আসছে, বলতে বলতে আসছে। আর আপনাদের কোশ্চেন সলিউশন করে দেওয়া হয়েছিল, ওগুলো একটু দেখবেন কেমন। ওগুলো পড়লে মোটামুটি আপনাদের পাস কনফার্ম ধরে রাখতে পারেন যদি ওগুলো করে থাকেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে কেস হার্ডেনিং। এটা অনেক সময় 20 মার্কের জন্য আসে, ঠিক আছে। কেস হার্ডেনিংটা আমাদের ফাইলটা দিয়ে আছে, সবার কাছে আছে না এটা? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, রেসপন্স করবেন। জি শোনা হ্যাঁ, যাচ্ছে, সাউন্ড কন্টিনিউ করুন। মনে হচ্ছে কম আসছে। সাউন্ড কম আসতেছে? সবার কি সেম? না, আমি তো স্পষ্ট শুনতেছি। আচ্ছা দেখেন, তাহলে জিসান ভাই দেখেন, সমস্যা নেই। তাহলে কেস হার্ডেনিংটি কি একটু সংক্ষেপে বলে দিই। কেস হার্ডেনিং ইজ এ প্রসেস, এটা একটা পদ্ধতি ইন হুইচ দ্য ইনার পার্ট, আমরা কোনো একটা যদি মেটাল নিই তার ইনার পার্ট কি হবে, অফ এ মেটাল রিমেন সফট, মানে ইনার পার্টটা কি থাকবে, সফট এবং ফ্লেক্সিবল থাকবে। ওয়াইল আউটার সারফেস, যে আমাদের বাইরের যে পৃষ্ঠ থাকবে, উপরের পৃষ্ঠ ভেরি হার্ড থাকবে, মানে হার্ডনেস আমরা বাড়িয়ে দিব। দিস মেক্স মেশিন পার্ট ফর মোর ডিউরেবল অ্যান্ড লং লাস্টিং। তখন পার্টসটা কী হবে, অনেক কি দীর্ঘস্থায়ী হবে এবং লং লাস্ট করবে আর কি। তাহলে কেস হার্ডেনটা হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ধাতুর ভেতরের নমনীয়তাকে আমরা কি রাখবো, বজায় রাখবো, নমনীয়তা ঠিক রাখবো, এবং বাইরের যে পৃষ্ঠ আছে তাকে অতিরিক্ত শক্ত করে দিব, যাতে যন্ত্রাংশটি দীর্ঘস্থায়ী ও টেকসই হয়। আচ্ছা একটা ডায়াগ্রাম দেখাই। এই যে আমাদের এটা, এটা তো সবাই চিনেন না, এগুলো কি গিয়ার না? হ্যাঁ, গিয়ার। জি ভাই, আচ্ছা বড়টা গিয়ার, ছোটটা পিনিয়ন। আচ্ছা আচ্ছা, গিয়ার ধরে সমস্যা নাই। গিয়ার হয় আপনার ড্রাইভ শেফটের সাথে, মানে মোটরের সাথে যেটা থাকে সেটাকে গিয়ার বলে। আর যেটা কি মানে ড্রাইভ শেফটের সাথে থাকে না তাকে পিনিয়াম বলে আর কি, ঠিক না? সাইজও কি ম্যাটার জি করে? ভাই, কিন্তু হচ্ছে দুইটা থাকলে ছোটটাকে হচ্ছে পেনিয়ন বলে আর বড়টাকে গিয়ার বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ওই জি জি। ওই ওই মোটরের সাথে থাকে, মানে ড্রাইভ শেফট মানে কি, যেটা মোটরের সাথে থাকবে জিনিস সেম, যেটা এটা ছোট হোক বড় হোক, যেটা আপনার কি মোটরের সাথে থাকবে, পাওয়ার ট্রান্সফার করবে, তাকে আমরা গিয়ার বলি। আর যেটা সাপোর্ট দিবে তাকে পিনিয়াম বলি। এটা একটু মাথা রাখলে হয়ে যাবে, দুইটা কিন্তু সেম জিনিস। জি ভাই। আচ্ছা, তাহলে এটা কি এটার মাধ্যমে আমরা কি পাওয়ার ট্রান্সফার করছি, এবং এটা একটা গিয়ারের মধ্যে আটটা গিয়ার কি ম্যাশ হচ্ছে না, কানেক্ট হচ্ছে না। তাহলে এটা যদি আমরা সফট রাখি তখন কি হবে, যদি সফট হয়? সফট হলে হচ্ছে ফ্রিকশনের ফলে এটা থেতলে ইয়ে হয়ে যাবে যাবে। বা হ্যাঁ, ভেঙে যাবে। ফ্রিকশনে ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফ্রিকশন প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে, উপরের এই উপরের পার্ট, এই দাঁতের উপরের পার্টগুলো আমাদের কি করতে হবে, যেগুলো কন্টাক্টে হচ্ছে ওই জিনিসগুলো আমাদের কি করতে হবে, হার্ড করতে হবে। আর যদি পুরোটা যদি আমরা হার্ড করে ফেলি, এই পুরো দাঁতটা যদি আমরা হার্ড করে ফেলি তখন কি হবে, তাও কিন্তু আবার কি ভেঙে যাবে, মানে ভঙ্গুর, এটা টাফনেসটা কমে যাবে, মানে বেশিক্ষণ লং লাস্টিং হবে না। তাহলে আমাদের এটা মূল কাজ করতে হবে কি, উপরের অংশটা আমরা কি করব, হার্ড করব, এবং ভেতরে কি ফ্লেক্সিবল রাখবো আমরা, ভেতরে কিন্তু আর কি করব না, হার্ড করব না। এটা একটা নির্দিষ্ট একটা অঞ্চল বা নির্দিষ্ট একটা কি গভীরতা পর্যন্ত আমরা তাকে হার্ড করব, আর ভেতরটা কি থাকবে, সফট থাকবে। এটাই হচ্ছে কেস হার্ডেনিং। বোঝা গেল জিনিসটা? অর্থাৎ একটা জি। একটা মেটালের দুইটা কি থাকে, প্রপার্টি থাকবে। একটা হচ্ছে তার উপরের কেস, এটাকে উপরের পার্ট, উপরের পার্টটাকে, এটা যেমন ক্যাম, এটা ক্যাম শেফট, পুরোটা এগুলো ক্যাম আর কি। তাহলে এখানে উপরের পার্টটা আমাদের কি থাকবে, হার্ড থাকবে, আর ভেতরে কি থাকবে, সফট থাকবে। তাহলে একটা লং লাস্টিং হবে। তাহলে এই দুইটা প্রপার্টি পাওয়ার জন্য মূলত আমাদের কেস হার্ডেনিংটা করতে হয়। বোঝা যাচ্ছে তো না ভাইয়া? জি। তাহলে জি ভাই, বুঝতে পারছি। ইন ইন্ডাস্ট্রিজ আমরা ওই যে শিল্প কারখানায় মেনি মেশিন পার্টস সাচ এজ গিয়ার, ক্যামশ্যাফট নিড টু অপোজিট প্রপার্টি, দুইটা বিপরীতধর্মী প্রপার্টি আমাদের লাগে। তাহলে সারফেসটা কি থাকবে, ইট মাস্ট বি ভেরি হার্ড, এটা খুব হার্ড হবে, সো দ্যাট তাই ইট ডাজ নট ওয়ার, এটা কি হবে না, ক্ষয় হবে না, আউট ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনের কারণে কি হবে না, ক্ষয় হবে না। এরপর কোর, কোর মানে ভেতরের, কেস মানে আমরা জানি কেস, কেস কেস মানে উপরের পার্ট, আর কোর হচ্ছে ভেতরের পার্ট। এর ভেতরের অংশটা হচ্ছে কোর, আর উপরের এই পৃষ্ঠটা হচ্ছে কি, কেস।
এর উপর কোরটা কি থাকবে, ইনার পার্টটা কি থাকবে, ইট মাস্ট বি টাফ, এটা টাফ থাকবে, সো দ্যাট ইট ডাজ নট ব্রেক ক্র্যাক, এটা ব্রেকও হবে না ক্র্যাকও হবে না আন্ডার সাডেন ইম্প্যাক্ট, অর্থাৎ হঠাৎ লোডের কারণে এটা কি হবে না, আমার ব্রেক করবে না। নাও দ্য প্রবলেম ইজ উই ক্যানট বোথ প্রপার্টিস, আমরা কি এই দুইটা প্রপার্টি পাই না টুগেদার ইন অর্ডিনারি স্টিল, আমরা নর্মাল স্টিলে আমরা কি এই দুইটা প্রপার্টি আমরা একসাথে পাই না। তাহলে কি করতে হবে, এটা দূর করার জন্য আমাদের কি করতে হবে, অর্ডিনারি স্টিলটাকে মানে লো কার্বন স্টিল, আমরা জানি লো কার্বন স্টিলের ভেতরটা কি থাকে, ইনসাইড টাফ থাকে, ভেতরটা কি থাকে, মজবুত থাকে, ফ্লেক্সিবল থাকে, বাট ইটস সারফেস ইজ নট ভেরি হার্ড, কিন্তু এর বাইরের যে সারফেসটা লো কার্বন যেগুলো হচ্ছে 0.2%, 0.20%-এর নিচে বা 0.2% থেকে এর নিচে নিচে যেগুলো, সেগুলো আমরা কি সে এগুলোকে লো কার্বন স্টিল বলা হয়। এগুলোর উপরের কেজটা কি থাকে না, হার্ড থাকে না, কিন্তু তার কোরটা কি থাকে, টাফ থাকে, মানে এটা ঘাত সহনশীলতা টাফনেস থাকে আর কি, যেটা আপনার আঘাত সহ্য করতে পারে। তাহলে এই স্টিলগুলোকে মূলত আমরা কেস হার্ডেনিং করি, এই লো। আর হাই কার্বনটা কি থাকে, ইটস ভেরি হার্ড, এটা খুব হার্ড থাকে, এবং এটা বিটল ভিতরে কি থাকে, বিটল মানে ভিতরেও কি ভঙ্গুর, এটা একটু ঘাত দিলে বা একটা আঘাত দিলে এটা খুব দ্রুত কি ভেঙে যায়, বুঝতে পারছেন। তাহলে এটাকে আমরা হাই কার্বন স্টিলকে কখনো আমরা কেস হার্ডেনিং করবো না, কেস হার্ডেনিং করবো লো কার্বন স্টিলকে, বুঝতে পারছেন সবাই, এটা একটু মাথায় রাখবেন। লো কার্বন স্টিলকে আমরা কি করব, কেস হার্ডেনিং করবো, তার উপরের কেসটাকে আমরা হার্ড করে দিব, কার্বনেট করে বা নাইট্রোজেনেট করে বা সায়ানাইডিং করে আমরা দেখব। এরপর আপনাদের বইতে দেখেন প্রথমে আছে কি কার্বোরাইজিং, কার্বোরাইজিংটা আমাদের একটু দেখতে হবে, কার্বোরাইজিংটা কি। কার্বোরাইজিং ইজ এ হার্ডেনিং প্রসেস, এটা একটা হার্ড করতেছে আমরা প্রসেস। ইন দিস প্রসেস কার্বন ইজ অ্যাডেড টু দ্য সারফেস অফ লো কার্বন স্টিল, অর্থাৎ লো কার্বন স্টিলে আমরা কি উপরের পার্টে কার্বনটা আমরা কি করব, অ্যাড করব। দিস মেক্স দ্য সারফেস হার্ড অ্যান্ড ওয়ার রেজিস্ট্যান্ট, সেটা কি হবে, হার্ড হবে সারফেসটা এবং ক্ষয় হবে না, ক্ষয় প্রতিরোধী হবে। ইট ইজ অলসো কল্ড সিমেন্টেশন, যেহেতু আমরা কার্বন অ্যাড করতেছি সেটাকে সিমেন্টেশন বলতেছি। তাহলে মূল প্রসেসটা কি একদম ইজিভাবে এখানে লেখা আছে, একবার বুঝিয়ে দিলে আপনারা পারবেন। তাহলে লো কার্বন স্টিল, এটা এভাবে লিখলেই হবে পরীক্ষায়। লো কার্বন স্টিল ইউজুয়ালি 0.2% কার্বন অর এর থেকে নিচে ইজ হিটেড, এটাকে আমরা হিট করব টু অ্যাবাউট কত 870 থেকে 925 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা হিট করব। অ্যাট দিস টেম্পারেচার দি স্টিল ইজ কেপ্ট মানে কি ধরে রাখা, ইন কন্ট্যাক্ট উইথ দ্য কার্বন রিচ, এবং কার্বনের সাথে কার্বন রিচ মানে কার্বন আছে ওই অংশে আমরা কি ধরে রাখবো, আমার প্রয়োজনীয় যে অংশটা আমরা হার্ড করতে চাচ্ছি সেটা। ম্যাটেরিয়ালস, তার কার্বনটা কি থাকতে পারে, সলিড অবস্থা থাকতে পারে, লিকুইড অবস্থা থাকতে পারে, গ্যাস অবস্থা থাকতে পারে, এটা আমরা দেখবো। এবং এই কার্বনটাকে কতক্ষণ রাখবো আমরা, কিছু ঘন্টা বা ধরে রাখবো। ডিউরিং দ্য টাইম কার্বন এন্টার্স সারফেস অফ দ্য স্টিল থ্রো অ্যাবজর্পশন অর ডিফিউশন, অর্থাৎ কার্বন প্রথমে কীভাবে অ্যাবজর্ব করবে, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে কিন্তু। অ্যাবজর্পশন এবং ডিফিউশন এই দুইটা জিনিসকে জানেন সবাই? অ্যাবজর্পশন বুঝি বা এই ডিফিউশন absorption কি? হচ্ছে শোষণ করে না? হ্যাঁ, শোষণ করা। আর ডিফিউশন হচ্ছে ব্যাপন। অর্থাৎ এই প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ও কার্বন বা আমরা যে কার্বনটা দিচ্ছি সেটা কি উপরের ভাগের আপনার পরমাণুগুলোতে কি টেনে নিবে, উপরের সারফেস কি উপরের সারফেসে টেনে নিবে জাস্ট, কারণ পরমাণুগুলোকে উপরের সারফেসে টেনে নিবে। আর ডিফিউশনগুলো বলতে পরে কি, এখানে যদি বেশি কার্বন থাকে সেটা আস্তে 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 ভিতরে ঢুকে যাবে, সেটাকে ডিফিউশন বলতেছে। মানে কম বেশি পরমাণু, যেখানে কার্বন পরমাণু বেশি থাকবে সেই অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে আস্তে আস্তে মিশে যাবে, সেটাকে বলছে ডিফিউশন বা ব্যাপন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। অ্যাবজর্পশন প্রথমে, এটা হচ্ছে দুইটা স্টেজ, প্রথম হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে ফার্স্ট স্টেজ, আর ডিফিউশন হচ্ছে তার সেকেন্ড স্টেজ। একটা হচ্ছে শোষণ করবে, আরটা কি ব্যাপন করবে। ফাইনালি দি স্টিল ছড়িয়ে পড়া। হ্যাঁ আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এখন আপনি কেসটাকে কতটুকু ডেপথ মানে কতটুকু ডেপথ পর্যন্ত আপনি কি করবেন, হার্ড করবেন, তার উপর নির্ভর করে আপনার সময়টা ডিপেন্ড করবে। বেশিক্ষণ যদি ধরে রাখেন, বেশি তাপমাত্রা দেন, তাহলে কি খুব দ্রুত সে ভিতরে ঢুকে যাবে। আর যদি কম তাপমাত্রায় অনেকক্ষণ দেন, তখন সে আস্তে আস্তে ঢুকবে আর কি, বুঝতে পারছেন। এটা আপনার ডেপথের উপর নির্ভর, কতক্ষণ ধরে রাখবেন।
বুঝতে পারছেন? তাহলে ফাইনালি এটা জাস্ট জিনিসটা দেখে রাখেন, প্রসেসটা আমি দেখাচ্ছি। ফাইনালি দি স্টিল ইজ কুলড র্যাপিডলি, এরপর স্টিলটাকে আমরা কুল করতেছি কি র্যাপিড করতেছি, র্যাপিড করলে সেটাকে কুইন্সিং বলা হয়, এটা তো জানেন কুইন্সিং। তাহলে র্যাপিড যদি আমরা কুল করি তাকে কুইন্সিং বলা হয় এট স্পেসিফিক টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচারে তাকে আমরা কী করব, খুব দ্রুত ঠান্ডা করব। দিস মেক্স সারফেস হার্ড, এই কারণে আমাদের কী হবে, সারফেসটা হার্ড হবে। এবং কার্বোরাইজিং তিনটা প্রকার বলছিলাম, তিনটা প্রকার, একটা হচ্ছে যে প্যাক কার্বোরাইজিং, আর একটা গ্যাস কার্বোরাইজিং, আর একটা লিকুইড কার্বোরাইজিং। প্যাকটা পড়লে হবে, আর গ্যাস আর লিকুইডটা যদি আসে আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট ক্লাসে ওইটা আলোচনা করবো। কেমন? আপাতত প্যাকটা করতেছি। প্যাক কার্বোরাইজিংটা কি দেখেন, প্যাক মানে কি একটা নির্দিষ্ট একটা ইয়েতে প্যাক করবো আমরা। প্যাক কার্বোরাইজিং ইজ এ কেস হার্ডেনিং প্রসেস ইউজ টু হার্ডেন সারফেস টু দ্য স্টিল। তো স্টিলকে আমরা হার্ড করব। ইন দিস মেথড স্টিল কম্পোনেন্টস আর প্লেসড ইন এ বক্স, একটা ব্লকস। প্যাক মানে কি একটা ইয়ে করো না, প্যাকের বাংলা কি ভাইয়া? অনেকগুলো একত্রে কিছু হ্যাঁ একত্রে বলে, হ্যাঁ হ্যাঁ, এখানে বক্সের মধ্যে আমরা কি করছি, একসাথে রাখছি। তাহলে কম্পোনেন্টস আর প্লে প্যাক ইন এ বক্স, একটা বক্স রাখবো উইথ কার্বন রিচ ম্যাটেরিয়াল, অর্থাৎ যেখানে কার্বন আছে, অ্যান্ড হিটেড সো দ্যাট কার্বন এন্টার দ্য সারফেস অ্যান্ড মেক্স ইট হার্ড, এবং কার্বনটা কোথায় ঢুকবে, সারফেসে ঢুকবে এবং এটা হার্ড হয়ে যাবে। আচ্ছা, এটা প্রসেসটা একটু দেখি, প্যাকিংটা তার ফার্স্ট প্রসেসটা আমরা দেখি একটু, একদম ইজিভাবে লেখা আছে, আপনাদের বই থেকে আরও ইজি করে দেওয়া আছে এখানে। ফার্স্ট দি কম্পোনেন্টস আর প্লেস। কি ভাই বই থেকে মনে হচ্ছে ইজি করে দিচ্ছেন এটা। আচ্ছা, সময় লাগে ভাই, একটু সময় দিতে হয়, বুঝতে পারছেন, অনেক সময় লাগে, কারণ আপনাদেরকে ভুল পড়াতে পারবো না, কারণ আমি আপনাদেরকে নোট করতে গিয়ে যদি ভুল করে দিই তখন কিন্তু সেটা আমি দায়ী থাকবো সৃষ্টিকর্তার কাছে, বুঝতে পারছেন? ওই বইয়ে সময় লাগে আর কি, একটু সময় নিয়ে করতে হয় জিনিসগুলো। তাহলে ফার্স্ট দি কম্পোনেন্টস আর প্লেস ইনসাইড এ কাস্ট আয়রন অর স্টিল বক্স, অর্থাৎ আমরা যে জিনিসগুলো আমরা কি করব, হার্ড করব, তাহলে তাকে কি রাখবো, একটা কাস্ট আয়রন অথবা স্টিল বক্সের মধ্যে রাখবো। তারপর কি রাখবো, কার্বন ম্যাটেরিয়াল। কার্বনটা কোথা থেকে দিবেন, আপনার কোশ্চেন কিন্তু আসার কথা, কার্বনটা কোথা থেকে দিবেন, এটা চারকোল। চারকোল মানে কি ভাইয়া, কয়লা, কাঠ কয়লা থাকে, তারপর আপনার এই হাড়ের কয়লা থাকে, চামড়ার কয়লা থাকে, যেটা ইউজ করে আর কি। তাহলে লাইক চারকোল কয়লা থাকবে। কোনটা বেশি ইউজ হয়? এই কাঠকয়লাটা বেশি ইউজ হয় ভাইয়া, কাঠকয়লাটা পাওয়া সহজ, তো যেটা ইজি পাওয়া যায় সেটা ইউজ করা হয়, ঠিক আছে? সার্কল লিখলে হবে, এটা লিখলে হবে, আর কিছু লিখতে হবে না। ইজ ফিল্ড অ্যারাউন্ড দ্য বিটুইন দ্য পার্টস সো দ্যাট ডিস্টেন্স বিটুইন দ্য 50 mm, অর্থাৎ আমরা যে একটা বক্স নিব, বক্সের মধ্যে আমরা যে জিনিসটা হার্ড করব ওই বস্তুটাকে রাখবো এবং চারপাশে কাঠকয়লা দিব। মনে করেন এগুলো কাঠকয়লা ডিস্টেন্স কত থাকবে, একটা থেকে একটা কাঠকয়লা ডিস্টেন্স কত, 50 mm, 50 mm দূরে দূরে আমরা কি রাখবো এভাবে করে। এরপর কার্বোরাইজিং মিডিয়াম, কার্বোরাইজ কীভাবে হবে, কার্বনটা কীভাবে ঢুকবে। দি মিক্সচার মেইনলি কন্টেন্স উড, এ দেখেন কাঠকয়লা, উড সার্কল, এ বোন মানে হাড়ের কয়লা, এরপর চামড়ার কয়লা, লেদার মানে চামড়া। এনার্জাইজার সাচ এস সোডিয়াম কার্বনেট, একটা এখানে সোডিয়াম কার্বনেট আমরা ইউজ করি, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটটা কি জানা আছে? সোডিয়াম কার্বনেট ভাইয়া, চুন না লবণ? ক্যালসিয়াম কার্বনেট তো চুন, সোডিয়াম কার্বনেটটা জানা নেই। এটা না, ক্যালসিয়াম কার্বনেট তো ইয়ে না। এটা হচ্ছে এক ধরনের লবণ, এটা খনিতে পাওয়া যায় আর কি। এটা সাদা, গন্ধহীন এবং পানিতে দ্রবণীয়। এটা অনেক সময় ওই বলো না, ওই কাপড়ের সোডা আর কি। এটা আপনার ওয়াশিং এ ইউজ করা হয়, কাঁচ শিল্পে ইউজ করা হয়, সাবান তৈরি ইউজ করা হয় এই জিনিসটা। আমার গনের কি অনেক সময় দেখা যায় একটা লবণ সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না, না ওটা না, এটা হচ্ছে আপনার ওই এটা থাকে, ওই সাবান তৈরির ফ্যাক্টরিতে সাবানে থাকে, কাঁচ শিল্পে থাকে। এটা ওয়াশিং এর কাজে ইউজ হয় আর কি ভাইয়া, ওয়াশিং। এগুলো খনি থেকে পাওয়া যায় আর কি। মানে সোডিয়াম। অ্যানালাইজার বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি বলতেছি এনার্জাইজার কি। তাহলে আগে জিনিসগুলো দেখি। তাহলে এখানে কি দুইটা আমরা ইউজ করব, দুইটা কেমিক্যাল, একটা হচ্ছে যে সোডিয়াম কার্বনেট, আর হচ্ছে বেরিয়াম কার্বনেট। এই দুইটা, এটাও লবণ, এটাও এক ধরনের লবণ, ঠিক আছে? এই দুইটা ইউজ কেন করি আমরা? এনার্জাইজার মানে কি, মানে কার্বোরাইজিং মিডিয়ামকে যে সাহায্য করে, যে কার্বোরাইজ মিডিয়ামকে খুব দ্রুত করতে পারে, তাকে আমরা এনার্জাইজার বলি। বুঝতে পারছেন এবার? মানে এনার্জি দিচ্ছে, এনার্জি কে দিচ্ছে সোডিয়াম কার্বনেট এবং বেরিয়াম কার্বনেট, এর দুইটা মিক্স করে আমরা দিচ্ছি। এটা কত থাকবে, আমরা যে মিক্সচারটা দিব তার 40% দিব, এটা মিক্স করব। কত পার্সেন্ট? মিক্সচারের 40% মিক্স থাকবে কোনটা, সোডিয়াম কার্বনেট এবং বেরিয়াম কার্বনেট। এই সংকেতগুলো মাথায় রাখবেন কিন্তু, এগুলো দিতে হবে পরীক্ষায়।
ঠিক আছে, এটা মিক্সার থাকবে টু স্পিড আপ কার্বোরাইজিং প্রসেসটা দ্রুত হওয়ার জন্য এটা সহায়তা করে। বুঝতে পারছেন কিনা? এটাকে বলে এনার্জাইজার। ভাই কিসের 40% থাকবে? এটা কয়লা না হচ্ছে যে পরিমাণ লোহা বা কিছু দিচ্ছি সেটার 40%? এটা হচ্ছে যে আপনার ইজ অ্যাবাউট মিক্সচার যে মিক্সচারটা আমরা দিব, এটা ইয়ার হবে ভাইয়া, কয়লার হবে ভাইয়া, কয়লার সাথে কয়লার হবে। হ্যাঁ হ্যাঁ মিক্সচার যেহেতু এটা কয়লার সাথে আমার ইয়ে হবে, মিক্সচারটা হবে। ঠিক আছে, এরপর হিটিং করব আমরা। এবার দি বক্স ইজ, এরপর বক্সটা আমরা কি টাইটলি সিল করব, আমরা বন্ধ করব এবং এরপর কি করব স্লোলি হিট কত 900 থেকে 950 ডিগ্রি পর্যন্ত হিট করব। ইট ইজ ক্যাপড অ্যাট দিস টেম্পারেচার অ্যারাউন্ড 5 আওয়ার্স, কমপক্ষে 5 ঘন্টা আমরা কি করব তাকে হিট করব, ডিপেন্ডিং অন হাউ ডিপ কার্বন নিডস টু পেনিট্রেট, অর্থাৎ আমরা এই টাইমটা নির্ভর করবে আমরা কতটুকু কেস হার্ডেন করব, কতটুকু ডেপথ তাকে কি হার্ড করব, তার উপর নির্ভর করবে আমার কি এই ঘন্টাটা, কত ঘন্টা আমরা কি দিচ্ছি তাকে ধরে রাখবো। ঠিক আছে, এরপর কুল করব। আফটার হিটিং দি কম্পোনেন্টস আর আইদার কুইন্সড ইন অয়েল ওয়াটার অর কুলড স্লোলি ইন দ্য বক্স। আচ্ছা, এখানে এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এই জিনিসটা মেকানিজম অফ কার্বোরাইজিং, এই রিয়েকশনগুলো আমাদের কিন্তু জানতে হবে। 4টা রিয়েকশন আছে দেখেন, এই রিয়েকশনগুলো আমাদের দিতে হবে। প্রথম আছে কি 900 থেকে 950 যখন আমরা করব তখন কি কার্বন মনোক্সাইড গ্যাস ফ্রম ইনসাইড দ্য বক্স, কার্বন মনোক্সাইড তৈরি হবে। এটা কীভাবে হবে জানেন? আমার কয়লাতে কি আছে ভাইয়া, কার্বন আছে না কয়লাতে, জি ভাই। আর এই অক্সিজেনটা কোথায় পাবো? যখন বক্সটা আমরা বন্ধ করব তখন কিছু অক্সিজেন আটকে যাবে না বক্সের মধ্যে, আটকে থাকবে কি না? তখন দুইটা যখন বিক্রিয়া করবে তখন কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, এবং এরপর যদি আমরা হিট করি তখন এই কার্বন ডাই অক্সাইড এবং কি আবার আমরা যখন হিট করতেছি তাহলে এখানে কাঠ কয়লা আছে, কয়লা যখন লাল হয়ে যাবে তখন আরও কি কার্বন নিঃসরণ হবে, তখন আরও কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা যোগ হয়ে বিক্রিয়া কী করবে, দুইটা কার্বন মনোক্সাইডে পরিণত হবে। জাস্ট আমি যতটুকু পারি, আমি তো আর সায়েন্সের ইয়ে তো না, তারপরে একটু আপনারা এই জিনিসগুলো কিন্তু রিয়েকশনগুলো লিখতে হবে পরীক্ষায়, যতটুকু পারেন যদি মুখস্থ হয় মুখস্থ করে রাখবেন, এই জিনিসগুলো কিন্তু আছে আপনাদের বইতে, এগুলো একটু আপনারা কি নোট করবেন, বারবার লিখলে মাথা থাকবে জিনিসগুলো। রিয়েকশনগুলো কিন্তু লিখতে হবে দেখেন। পরে আবার এই 2CO-টাকে আবার কি কী করতেছে, এটা হচ্ছে হিটিং এবং কুলিং, এই চিহ্নগুলো তো চিনেন। হিটিং এবং কুলিং যদি করি, আমরা হিট করি তাহলে কার্বন ডাইঅক্সাইড আর সি অ্যাটমিক কার্বন আলাদা হয়ে যাবে। এই অ্যাটমিক কার্বনটা কোথায় ঢুকবে? দি স্টিল সারফেস অ্যাবজর্ব দ্য কার্বন, এই অ্যাটমিক একটা কার্বন আলাদা হয়ে যাবে। এটাকে যখন আমরা হিট করব তখন এই অ্যাটমিক কুল করলে আলাদা হয়ে যাবে আর হিট করলে একসাথে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ কুল করলে একসাথে হবে যে, আর হিট করলে আলাদা হবে ভাইয়া। তাহলে এই কার্বন অ্যাটমিক কার্বনটা যেটা আলাদা, উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন। উভয়মুখী বলতে এটা হিটিং এবং কুলিং দেখানো হয়েছে। এই হিটিং এবং এইখানে হিটিং এবং cooling, আর ওই বিক্রিয়ার ক্ষেত্রে উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন। হ্যাঁ 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 সিম্পল বোঝাচ্ছে ভাইয়া। কুল করলে একটা হবে, হিট করলে আরেকটা হ্যাঁ হবে। হ্যাঁ এটা একটু মাথা রাখবেন, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে এই সি অ্যাটমটা কি অবজার্ভ করবে, আমার ওই কেসে অ্যাবজর্ব করবে এই কার্বনটা। ঠিক আছে, এরপর লাস্টে দি কার্বন ডিসলভ গামা আয়রন ফ্রম অস্টেনাইট, এখানে আপনাদের বইতে আছে মনে হয় এটা বিক্রিয়ার লাস্টে কি আছে দেখেন, কেস এটা বইতে আছে, এই বিক্রিয়াগুলো কিন্তু লিখতে হবে। কার্বোরাইজিং বিক্রিয়া আছে, এটা কোথায়, এটা আসা নেই। হ্যাঁ হ্যাঁ এখানে আছে, এই লাস্টে দেখেন এই CO2 পাচ্ছি, সি অ্যাটমিক কার্বন আমরা পাচ্ছি পারমাণবিক। এরপর আমরা কি হচ্ছে এই 2CO, এরপর কি এটা 3Fe মানে কি, Fe মানে আমরা কি জানি ফেরিয়াম না, এটা স্টিলের লোহা, লোহাস আয়রন আর কি, আয়রনের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে কি আয়রন কার্বাইড। আমরা সিমেন্টাইট পড়ছিলাম না ভাইয়া, সিমেন্টাইট এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা হবে, কিন্তু এই জিনিসটা কোথায় থাকবে, এটা অস্টেনাইট ফেজ থাকবে, যেহেতু 950 ডিগ্রির উপর আমরা হিট দিচ্ছি, এটা অস্টেনাইট ফেজে থাকবে, জাস্ট বিক্রিয়াটা দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে কি এটা কোথায় থাকবে, গামা আয়রনে ঢুকে যাবে, এই জন্য এটা লেখা হয়েছে এই দেখেন ডিসলভ গামা আয়রন হিসেবে আমরা পাবো, কিন্তু এটা সরাসরি আয়রন কার্বাইড পাবো না, জাস্ট এটা কি বিক্রিয়াটা দেখানো হয়েছে এখানে ভাইয়া। এই জিনিসটাকে লেখা হয়েছে ভাইয়া, এই দি কার্বন ডিসলভ, কারণটা আলাদা হবে কি গামা আয়রনে ফর্মস অস্টেনাইট ফর্ম থাকবে। কার্বন গ্রাজুয়ালি মুভস ফ্রম দ্য সারফেস ইন দ্য স্টিল ডিফিউশন, এরপর আস্তে আস্তে ভেতরের দিকে আস্তে আস্তে
মানে বেশি পরমাণু যেখানে ছিল সেখান থেকে আস্তে 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 কম অঞ্চলে সে চলে যাবে, ডিফিউজ হয়ে যাবে, মানে মিশে যাবে সে। হায়ার টেম্পারেচার, যত হাই করবো টেম্পারেচার তখন কি এই রেটটা কি ডিফিউশনটা কি হবে, ইনক্রিজেস, ডিফিউশন রেটটা বাড়বে। আচ্ছা এখানে একটা ইয়ে আছে, আমরা একটা দেখি, একটা ডায়াগ্রাম আছে আপনাদের বইতে, দেখেন এই ডায়াগ্রামটা বোঝার জিনিস আছে, আমি এটা একটু করেছিলাম আপনাদের জন্য, এই জিনিসটা একটু দেখেন আপনাদের বইতে আছে, স্পষ্ট দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখা যায়। আচ্ছা এখানে দেখেন, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে টাইম অফ ট্রিটমেন্ট, এইচআর, এইচআর মানে এটা ঘন্টা, আওয়ার, HOUR, আমরা ঘন্টা বলি না, কত ঘন্টা আমরা কি হিট করছি, এ দেখেন 0, 5, 10, 15, 20, 25, এগুলো হচ্ছে ঘন্টা, কত ঘন্টা আমরা তাকে হিট করছি। আর এখানে হচ্ছে যে ডেপথ অফ কেসের ডেপথ, কতটুকু গভীরে তাকে আমি কার্বন পৌঁছাচ্ছি, এই এটা হচ্ছে 1 mm, এগুলো সবগুলো mm, এই 1 mm, 2 mm, 3 mm, 4 mm, এই দুইটা জিনিস বুঝতেন কিনা দেখেন, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। বা এটা যদি 10 ঘন্টা করি এতটুকু কার্বন ঢুকবে এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ এতটুকু ভিতরে হ্যাঁ, ঢুকবে? কতটুকু গভীর পর্যন্ত আমার কি কার্বনটা ঢুকতেছে, এটাই, আর কিছু না ভাইয়া। তাহলে এটা এটা কি বোঝাচ্ছে দেখেন, এক নাম্বার, প্রথমে এক নাম্বারটা আমি ধরি, এই লাইনটা দেখেন, এটা কত 970 ডিগ্রি সেন্টিগ্রেড না ভাইয়া, এটা হায়ার টেম্পারেচার দেখেন, সবচেয়ে হাইয়েস্ট, এই চারটা কার্ভ থেকে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে 970। আগে 970টা আমরা দেখি, 970 যদি 1 mm পর্যন্ত আমরা তাকে কেসটাকে কি করি, হার্ড করি, তখন কয় ঘন্টা লাগতেছে দেখেন তো ভাইয়া, যদি আমরা এখানে টানি তাহলে 5 ঘন্টার নিচে, 4 বা 4.5 ধরেন, বা 4 ধরেন, বা 3 ধরেন, যাই হয়, ঠিক আছে, 5 থেকে কম না ভাইয়া, এক নাম্বার পয়েন্টটা 5 ঘন্টার কম লাগতেছে দেখেন, যে 970 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা করি 1 mm, যদি আমরা কি করি কেস হার্ড করি, কয় ঘন্টা লাগছে, 5 ঘন্টার কম। এতটুকু বোঝা গেল কিনা এক নাম্বার পয়েন্টটা? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা এবার আমরা যাই 2 নাম্বার পয়েন্টে যাই। 2 নাম্বার পয়েন্টটা কি, এই 870 দেখেন, কার এই 870 কার্ভের জন্য 2 নাম্বার পয়েন্টে যাচ্ছি, সর্বনিম্ন যে টেম্পারেচার এখানে আছে, চারটা টেম্পারেচারের মধ্যে এটাতে গেলাম, এটাতে গিয়ে দেখা যাচ্ছে আমার এই 2 নাম্বার পয়েন্টটা কত লাগতেছে, 5 থেকে বেশি, তার মানে 7 বা 8, এটা 7 ধরেন বা 8 ধরেন, যাই ধরেন, তার মানে 5 ঘন্টার বেশি তার কি লাগতেছে, সময় লাগতেছে। তাহলে আমরা এখানে কি বুঝতেছি, যে টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি আমরা ঘন্টা কম লাগতেছে, আর টেম্পারেচার যদি কমায় তাহলে ঘন্টা বেশি লেগে যাচ্ছে কেস ডেপথ করতে। বুঝতে পারছেন কি না, হার্ড করতে? জি ভাইয়া। হ্যাঁ টেম্পারেচার আর ডেপথ যেখানে হ্যাঁ, ইন্টারসেক্ট হ্যাঁ। করতেছে ওইটাই হচ্ছে হ্যাঁ আওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের বইতে আছে, একটু theory-টা। এই জিনিসটা বোঝানো হয়েছে, ডেপথ অ্যান্ড টাইম দেখেন, এই গ্রাফটা এক্সপ্লেন করা হয়েছে এখানে। গ্রাফটা কি বলা হচ্ছে, ডেপথ ভার্সেস টাইম, অর্থাৎ ডেপথ এবং টাইম, যদি টু গেট ডিপার কার্বন পেনিট্রেশন, যদি কার্বনটা আপনার খুব ডিপে যদি আপনারা প্রবেশ করাতে চান, দি স্টিল মাস্ট বি হিটেড ফর লঙ্গার টাইম, অনেক কি সময় লাগবে, এটা বোঝা যাচ্ছে কি টাইম অনেক বেশি লাগতেছে, যদি আমরা কি বেশি ভিতরে আমরা কি করতে চাই, কার্বনটাকে প্রবেশ করাতে চাই বা হার্ড করতে চাই। একটা গেল ইফেক্ট অফ টেম্পারেচার। ইফেক্ট অফ টেম্পারেচারটা কি, অ্যাট হায়ার টেম্পারেচার, যেমন 970 দেখালাম, কার্বন পেনিট্রেট কি খুব দ্রুত কি কার্বন ঢুকে যাচ্ছে, বা তার মানে সময় কম লাগতেছে যদি হায়ার টেম্পারেচার দেন, আর লোয়ার টেম্পারেচারে কি অনেক সময় লাগতেছে। ওকে ক্লিয়ার? জি পরীক্ষা লিখতে পারবেন তো? এখানে অনেক ইজি করে লেখা আছে, এই ভিডিওটা দেখলাম, বইও কি সেম এভাবে? বই থেকে একটু ইজি করে লিখছে আর কি, বই আছে একটু আবার ডিটেলস বইয়ের আছে, লেখা মানে বইতে ডিটেলস আছে। বইয়ের লেখাটা আপনার পরে মানে নিজের মতো লিখতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, আচ্ছা কিন্তু এখানে দেখতেছি অনেক মানে নিজে বানায় লিখতে গেলে যেভাবে হয় ওইভাবে লেখা আছে। হ্যাঁ সমস্যা নেই, দেখা যাক, আমরা ক্লাসগুলো আর ইজি করে দিব, টেনশন নেই। আর আপনাদের কোয়েশ্চেন সলিউশন দিয়ে আছে না, ওগুলো একটু দেখে নিয়েন, ওগুলো একটু দেখলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমি অনেক কোয়েশ্চেন সলিউশন করে দিয়েছি ভাই, ওখান থেকে অনেক কিছু পাবেন আপনারা। ওটা গ্রাফগুলো, এখনো ঈদের বন্ধ হচ্ছে নাই তো তাই দেখা হয় নাই কিছু। আর ওখানে যা যা গ্রাফ আছে ওগুলো মাথায় রাখবেন। দেখেন ওখানে বলছে কি গ্রাফটা নিচে অঙ্কন করে তারপর কি ম্যাথগুলো করতে বলা হয়েছে, ঠিক কিনা? ওখানে দেখিয়েন গুলা। আপনাদের তো গ্রাফ অনেক সময় দেওয়া থাকে, কিন্তু ওই যারা ওই সাবজেক্টের তাদেরকে তো গ্রাফ দেওয়া থাকে না, গ্রাফটা মাথায় রেখে ওদেরকে ওখানে পরীক্ষায় অঙ্কন করতে হবে, আবার ওটার বেসিসে কম্পোজিশনগুলো কি করতে হবে বের করে দেখাতে হবে। বুঝতে পারছেন কতটুকু কঠিন? আপনার বাসায় প্র্যাকটিস করবেন। একটু মিস করছে, আর একটু যদি বলেন বলুন।
ওই যে আমাদের যে ইয়াগুলো দেওয়া হয়েছিল পিডিএফ ফাইলগুলো প্রপার্টিস অফ মেকানিক্স, ওখানে বলা হয়েছে কি গ্রাফ দেওয়া ছিল না, গ্রাফটা অঙ্কন করে তার কম্পোজিশনগুলো কি করা হয়েছিল বের করতে বলা হয়েছিল। একটু দেখিয়ে এগুলো কোয়েশ্চেনগুলো। তো আপনাদের যে কার্ভগুলো ওখানে দেওয়া আছে ওগুলো একটু অবশ্যই দেখে যাবেন পরীক্ষায়, বাই চান্স যদি আপনাদেরকেও বলে গ্রাফ অঙ্কন করে তার কম্পোজিশনগুলো বের করার জন্য। ও ফেজ ডায়াগ্রাম আর কি, বুঝতে পারেন নাই? ফেজ ডায়াগ্রাম থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে, ওটা পাস করার জন্য অনেক আপনাদেরকে হেল্প করবে। এখন বোঝা গেছে জিশান ভাই? জি ভাই। ওকে, ধন্যবাদ। এরপর সিলেক্টিং, কার্বোরাইজিং, প্রোটেক্টিং সার্টেন এরিয়াস, অর্থাৎ এটা সার্টেন এরিয়াস মানে কি নির্দিষ্ট একটা অঞ্চল। মনে করেন আমার এটা একটা শ্যাফট, এটা নির্দিষ্ট একটা অঞ্চল, আমি চাচ্ছি এই মাঝখানে, জাস্ট এই মাঝখানের অংশটা আমার হাট করব, এই পাশে আমি হাট করব না, এই পাশেও আমি হাট করব না। তাহলে আমার কি করতে হবে বলুন তো? আমি কিন্তু স্টিল বক্সের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি পুরো অংশটা, আমার যে নির্দিষ্ট যে ম্যাটেরিয়াল বা ধাতব যেটা থাকবে সেটা কি বক্সের মধ্যে দিই, তাহলে আমার পুরোটাই এখানে এই উপরের পুরো কেসটাই আমার কি হবে না, হাট হয়ে যাবে না ভাইয়া? তাহলে আমাকে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে না? আমি চাচ্ছি এই অঞ্চল আমার হাট হবে না, এই কালো অংশটা, এই অঞ্চলটা আমার হাট হবে না উপরের, আর মাঝখানের অংশ যেটা লাল দেওয়া আছে এটা হাট হবে। 1 নাম্বার পোর্শনটা বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট সাম পার্টস ফর বিং হার্ডেন, অর্থাৎ কিছু পার্টস আপনি হার্ডেন করবেন, তাহলে কি করবেন? কপার প্লেটিং, অর্থাৎ কপার প্লেট আপনার এখানে দিতে হবে। এখানে কি দিতে হবে? এই অংশে কি দিতে হবে? কপার প্লেট দ্বারা ঢেকে দিতে হবে। বুঝতে পারছেন কিনা? কপার প্লেট, তামার প্লেট দিয়ে ঢেকে দিতে হবে, তামার প্লেটের মধ্যে কার্বন ঢুকতে পারে না। অ্যাপ্লাই এ কপার লেয়ার অফ 0.075 থেকে 0.10 mm থিকনেসের প্লেট আমাদের ইউজ করতে হবে। কপার প্রিভেন্টস কার্বন ফ্রম এন্টারিং, কার্বন ঢুকতে বাধা দিবে সে। বুঝতে পারছেন কিনা ভাইয়া? বুঝতে পারছি। আরেকটা হচ্ছে কোটিং, আরেকটা কোটিং দিবে কিরকম? একটা হচ্ছে কাভার দ্য এরিয়া উইথ এ মিক্সচার অফ ফায়ার ক্লে, আমরা যে ফায়ার ক্লে ইউজ করি এটা, আর একটা অ্যাসবেস্টস, এই দুইটা জিনিস যদি আমরা প্রলেপগুলো দিই তাহলেও কি, এখানে যদি প্রলেপ দিই তাও কি আমার কি হবে না, দুইটা জিনিসে কার্বন প্রবেশ করতে পারবে না বা হার্ট হবে না। আগে যেরকম ছিল ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল থেকে যাবে ওই অঞ্চলগুলোতে, ওই অংশগুলোতে। ঠিক আছে? কঠিন লাগলে বলিয়েন। এরপর আছে নাইট্রাইডিং প্রসেস, এই নাইট্রাইডিং প্রসেসটা আমাদের লাগবে, এটা নাইট্রোজেন প্রবেশ করাবো, এটা আরেকটা প্রসেস। এটাও কি সারফেস হার্ডেনিং, বুঝতে পারছেন? এগুলো আসে কিন্তু নাইট্রাইডিং প্রসেস আসে, নাইট্রাইডিং, সায়ানাইডিং, এগুলো কিন্তু আসে প্রসেসগুলো। তাহলে প্রিপারেশন অফ হিট ট্রিটমেন্ট, প্রথমে আমরা হিট ট্রিটমেন্ট করার জন্য প্রথমে প্রিপারেশন করব। কি করব? বিফোর নাইট্রাইডিং, প্রথমে নাইট্রাইড করার পূর্বে দি কম্পোনেন্টস আন্ডারগো অয়েল কুইন্সিং, প্রথমে আমরা হিট করব 850 থেকে 900 ডিগ্রি পর্যন্ত হিট করব, তারপর অয়েলে কুইন্স করব। অয়েলে কুইন্স মানে কি বলুন তো ভাইয়া? কুইন্সিং বলা হয়েছিল ঠান্ডা করা ভাই। অয়েলে কুইন্সিং মানে খুব দ্রুত ঠান্ডা করা, কুইন্সিং মানে খুব দ্রুত ঠান্ডা করা, কিসে? তেলে ডুবিয়ে আমরা খুব দ্রুত ঠান্ডা করব। ফলোড বাই টেম্পারিং, এরপর টেম্পারিং করব 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টেম্পারিং করব। অ্যাচিভ ডিজায়ার্ড কোর প্রপার্টিস, দেখেন কোর প্রপার্টি যাতে ঠিক থাকে এই কোরের জন্য আমরা কি করব? তাকে টেম্পারিং করব। দিস ইজ ফলোড বাই রাফ মেশিনিং, লেখাগুলো একটু হচ্ছে। এরপর আমরা কি করবো ভাইয়া? রাফ মেশিনিং করব। আমরা কি করব? টেম্পারিং করার পর প্রথমে আমরা কি করব? 850 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে তাকে হিট করব। এরপর আমরা কি করব? তাকে অয়েল কুইন্স করব। অয়েল কুইন্সিং করার পর আবার তাকে টেম্পারিং করব 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু একদম ইজি করে লেখা দিয়ে আছে, আপনারা পারবেন। এটা কেন? কোর প্রপার্টিটা মানে ভিতরের যে কোর আছে তাকে ঠিক রাখার জন্য, তার গুণাগুণ ঠিক রাখার জন্য। এরপর আমরা কি করব? রাফ মেশিন, একটা মেশিন করব, রাফ একটা মেশিনিং করব। অ্যান্ড স্টেবিলাইজিং অ্যানেলিং, এরপর আমরা অ্যানেলিং করব 550 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যানেলিং করব 5 ঘন্টা ধরে। কেন? রিমুভ ইন্টারনাল স্ট্রেস, তার ভিতরে যদি কোনো অভ্যন্তরীণ কি থাকে, চাপ থাকে বা স্ট্রেস থাকে তাকে দূর করার জন্য। ফাইনালি ফিনিশ মেশিনিং ইজ পারফর্ম বিফোর অ্যাকচুয়াল নাইট্রাইডিং স্টার্টস, অর্থাৎ এই কাজগুলো করার পর, ফিনিশ করার পর তারপর আমরা কি মেইন প্রসেসে ঢুকবো, তার মানে নাইট্রোজেন বা নাইট্রাইডিং প্রসেসে ঢুকবো আমরা। এতটুকু ক্লিয়ার কিনা? নাইট্রাইডিং করার আগে এই কাজগুলো আমাদের করে নিতে হবে, ম্যাটেরিয়াল যে মেটালটা আমরা কাজ করবো। ভাই এখানে মেশিনিং প্রসেস বলতে কি বোঝাচ্ছে? কোনটা ভাইয়া? মেশিনিং প্রসেস বলতে কি বোঝাচ্ছে?
ফিনিশ মেশিনিং বলতে জাস্ট উপরের অংশটাকে কি করা, মানে সারফেসটা পরিষ্কার করে হ্যাঁ নিব আবার। পরিষ্কার করা, এটা আর কিছু না। ওখানে যদি কোনো ময়লা থাকে, রাস্ট থাকে, সেটা দূর করার জন্য এই কাজগুলো করতে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে মেইন প্রসেসে ঢুকতেছি আমরা। মেইন প্রসেসে কি আছে, দি কম্পোনেন্টস আর প্লেসড ইনসাইড এ হিট রেজিস্ট্যান্ট মেটাল কন্টেনার। একটা মেটাল কন্টেনারে আমরা রাখবো যেটা কি তাপরোধী, ফিল্ড উইথ অ্যামোনিয়া গ্যাস। এখানে কি ইউজ করবো আমরা, এই NH3। NH3 হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে, এটা রাসায়নিক যৌগ। দি কন্টেনার ইজ সিল্ড, এই কন্টেনারটা আমরা কি সিল করবো বা আবদ্ধ করে রাখবো। অ্যান্ড হিটেড ইন এ ফার্নেস, এবং কি আমরা ফার্নেসে বা চুল্লিতে তাকে হিট করবো টু অ্যাপ্রক্সিমেটলি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অ্যাট দিস টেম্পারেচার অ্যামোনিয়া দি অ্যাসোসিয়েট ইন্টু নাইট্রোজেন এ হাইড্রোজেন। এবং এই গ্যাসটাকে যখন আমরা হিট করবো 5 ঘন্টা ধরে, তাহলে আমরা কি করব, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন কি হবে, এখান থেকে আমরা কি হবে, এই হাইড্রোজেন এবং নাইট্রোজেন আলাদা হয়ে যাবে, এটা ডি অ্যাসোসিয়েট বলে এটাকে। তারপর এখান থেকে এই নেসেন্ট নাইট্রোজেন, যে নাইট্রোজেনটা, মুক্ত নাইট্রোজেনটা অ্যাবজর্ব করবে কে, সারফেস লেয়ার অফ দ্য স্টিলের লেয়ার, উপরের যে লেয়ার, তাকে কি অ্যাবজর্ব করবে, শোষণ করবে। দি পার্টস আর মেনটেন অ্যাট দিস টেম্পারেচার 40 to 100 আওয়ার, 40 থেকে 100 ঘন্টা পর্যন্ত রেখে দিব, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ার্ড ডেপথ। কতটুকু ডেপথ পর্যন্ত আমরা কি করব, হার্ড করব অফ দ্য হার্ড অ্যান্ড লেয়ার কেজ ডেপথ, দেন অ্যালাউড টু কুল ইনসাইড দ্য কন্টেনার। এরপর আমরা কি ওই কন্টেনারের মধ্যে তাকে কি করব, কুল করব, ঠান্ডা করব রেখে। বোঝা গেল? একদম ইজি করে লেখা আছে ভাইয়া, বই থেকে একদম ইজি করে দিয়ে আছে। কার্বোরাইজিংটাই তো বেশি ইউজ মনে হয়, এটা তো অনেক মানে হ্যাঁ process অনেক লম্বা দেখা যাচ্ছে। হ্যাঁ কার্বোহাইড্রেট বেশি আছে। তারপরে এগুলো বলে দিচ্ছি যদি আসে, যাতে লিখতে পারেন কিছু। কিন্তু আপনাদের বইতে যেগুলো আপনাদের ওই আছে, ওইগুলো একটু রিয়াকশনগুলো কিন্তু যতটুকু পারেন, একটা পারেন, দুইটা পারেন, তিনটা পারেন, যতটুকু মনে রাখতে পারেন পরীক্ষা লিখতে হবে কিন্তু, বুঝতে পারছেন? রিয়াকশনগুলো কিন্তু লিখে দিয়ে আসতে হবে, তাহলে মার্ক 100 বাসায় প্র্যাকটিস করবেন রিয়াকশনগুলো একটু। এরপর এটার সুবিধা কি, প্রোভাইডস এক্সেপশনালি হাই সারফেস হার্ডনেস, অর্থাৎ সারফেস হার্ডনেসটা খুব বেশি হবে। দেখেন এখানে 1150 VPN। ভিপিএনটা কি জানা আছে সবার? ভিপিএন হার্ডনেস, আমরা হার্ডনেস মেশিন দিয়ে হার্ডনেস করি না ভিপিএন তো সার্ভার না জানি ভাইয়া? ভিপিএন তো সার্ভার জানি ভাই, না না সার্ভার। না না বিকার্স পিরামিড নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এই আসুন নাই, ব্রিনেল হার্ডনেস টেস্ট, রকওয়েল হার্ডনেস টেস্ট, আমরা হার্ডনেস পরিমাপ করি মেশিন, এটাও একটা বিকাশ। এটা একটু দেখাই। কি ভাই, এগুলো আমাদের তো মনে হয় আছে কিন্তু শেষের দিকে। আর কেন ডিপ্লোমা তো করেন নাই? কি ভাই, ডিপ্লোমাতে করছি তো, কিন্তু আমাদের বই তো দেখলাম আছে শেষের দিকে। আচ্ছা, আমি দাঁড়ান একটা ইয়ে দিই, দাঁড়ান আমি একটা শেয়ার করতেছি। একটু সাথে দেখেন কেমন, আমি একটা শেয়ার করতেছি তো, ওয়েট করেন। দেখা যাচ্ছে কিনা ছবিটা ভাইয়া? কি ভাই দেখা যাচ্ছে? এইখানে ডায়মন্ড পিরামিডে আমি এখানে কার্সর দিচ্ছি, এটা ছবিটা আমার ইয়ে করতে পারতেছি না ভাইয়া, ওয়ান নোটে নিতে পারতেছি না তো, তাই এখানে দেখাতে হচ্ছে। এইখানে ডায়মন্ড দেখেন, এই ডায়মন্ড একটা পিরামিড আছে, এটা বিকাশ পিরামিড বলে, পিরামিড নাম্বার। পিরামিড মানে কি, হীরা, এটা হীরা দ্বারা চাপ দেওয়া হয় আর কি, মেশিনিংয়ে চাপ দেওয়া হয়। চাপ দিলে আমরা যে মেটালটাকে আমরা হার্ডনেস টেস্ট করবো, সেই মেটালটাকে রেখে নির্দিষ্ট স্থানে তাকে চাপ দিব। চাপ দেওয়ার পর এই হীরাটা যতটুকু গভীরতা ঢুকবে, এটা মাপার পর তার নাম্বারটা কত, সেটাই হচ্ছে কি তার হার্ডনেস নাম্বার। বুঝতে পারছেন? এই চিত্রটা আমি সেন্ড করে দিব গ্রুপে, ক্লাস শেষ কেমন? তাহলে বিকার্স পিরামিড নাম্বার, তাহলে মোটামুটি আমরা দেখলাম জিনিসটা কি, এটা ডিটেলস তো পড়ার কথা আপনারা ডিপ্লোমাতে। এটা হচ্ছে 1150 VPN। এটা কত, নাম্বারটা কত, যখন আমরা নাইট্রেট করবো তার উপরের সারফেসটা হার্ড কতটুকু হবে, 1150। নর্মাল স্টিলে থাকে আপনার 140 থেকে 200 মনে হয়, একটু দেখতে হবে।
ভাই নাইট ট্রেডিং কি কাজে ব্যবহৃত হয়? ভাই সারফেসটা হার্ড করার জন্য। ভাই এটা এই আপনাদের বুঝতে হবে, এই হার্ড ট্রেডিংটা কোন কোন কাজে ব্যবহৃত হয়? ওই তো আপনার গিয়ার ক্যামশ্যাফট যেগুলো আছে এগুলো হার্ড করতে হয় প্রথমে শুরুতে বলুন তো ভাইয়া। ভাই এটা নাইট ট্রেডিং করলে কি এটা হার্ডনেসটা হ্যাঁ আগের থেকে বাইরে যায়? অনেক অনেক সত্যি অনেক আছে। অনেক অনেক বেড়ে যায়। এটা দেখেন নর্মাল যে স্টিল মাইল্ড স্টিল, আমাদের মাইল্ড স্টিল যে আছে, মাইল্ড স্টিলে কি থাকে 140 থেকে 200 বিপিএন বিকার্স পিরামিড নাম্বার থাকে। নাইট রাইডিং করার পর তা সর্বোচ্চ কি 900 থেকে 1150 বিপিএন আমার কি হয় হার্ডনেস বেড়ে যায়। তো সবচেয়ে বেশি হচ্ছে নাইট রাইডিংয়ে। কিন্তু এই লিস্ট আমি লিখছিলাম কোথায়, ক্লাসের পর দিয়ে দেবো, লেখা আছে আমার কাছে। কার্বোরাইজিং এ কতটুকু হয় এটা কি জানা আছে? কার্বোরাইজিং বইতে দেওয়া পাই নাই তো আমি, তারপর ইয়ে থেকে দেখতে হবে, গুগল থেকে দেখতে হবে, বইতে দেওয়া নাই কিন্তু। আচ্ছা এটা পাইছি ভাইয়া, আমি একটু দিয়ে দিই, একটু মাথা রাখি। এটা হচ্ছে যে আপনার 140 থেকে 160, এটা বলুন। নর্মাল যে মাইল্ড স্টিলে থাকে 140 থেকে 160 থাকে, 160। আচ্ছা গেল। এরপর আমাদের হাই কার্বন স্টিল, আমার যে হাই কার্বন স্টিল আছে, হাই কার্বন স্টিলে কত থাকে আমাদের 220 থেকে 250 বিপিএন বিকাশ পিরামিড নাম্বার, মানে ওই মেশিনটা দিয়ে মাপতে হবে ভাইয়া, সেম মেশিন দিয়ে মাপলে, বুঝতে পারছেন? সেম মেশিন কিন্তু সব বিপিএনে দিচ্ছি আমি। আর অ্যানিল এটা করলে একটা ইউনিট বুঝাচ্ছে আর কি বিপিএনটা। হ্যাঁ এটা মেশিন আর কি, ইউনিট ঠিক আছে, এটা নির্দিষ্ট ওই মেশিনটা। অ্যানিলিং যদি করি আমরা, অ্যানিলিং স্টিলে কি থাকে 200 থেকে 220 থাকে বিপিএন। এরপর নাইট রাইডিং করা স্টিলে থাকে, নাইট রাইডিং যদি করি সবচেয়ে হাইয়েস্ট এটা হচ্ছে 1150 পর্যন্ত সর্বোচ্চ দেখা গেছে, এতটুকু হার্ডনেস পাওয়া যায়, মানে বেশি মজবুত আর কি। এটা হার্ডনেস বাড়া মানে মজবুত, কিন্তু ভেতরে তো আমরা ঠিক রাখতেছি, ঠিক আছে? এটা একটু মাথা রাখবেন। তাহলে এখানে কি আটটা ইয়েগুলো দেখি আমরা সুবিধাগুলো। মিনিমাইজেস ডিস্টরশন, অর্থাৎ এখানে বিকৃতি কম হয়। সিন্স নো কুইন্সিং, অর্থাৎ আমরা যখন নাইট্রেট করি এরপর আমরা আর কুইন্সিং করি না। কুইন্সিং যদি করতে না হয় তাহলে আমাদের কি মেটালটা কি হয় না, বিকৃত হয় না। নাইট্রেটিং করার পর আমরা কি কুইন্সিং করি না, এটাই আমাদের সুবিধা। অ্যান্ড অফার্স এক্সিলেন্ট ওয়ার, এটা ক্ষয়জনিত অ্যান্ড করশন রেজিস্ট্যান্ট। করশন জানাস ভাইয়া? করশন নেক্সট চ্যাপ্টার আপনাদের করশন করা হবে। করশনটা পড়ছিলেন? করশন মরিচাবা ক্ষয় ওটা? এটা এক ধরনের ক্ষয়। এটা হচ্ছে আপনার ওই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা পরিবেশের সাথে আর্দ্রতা এগুলোর কারণে যে ক্ষয়টা হয় আর কি, আর্দ্রতাজনিত ক্ষয় আর কি, যেটা কোনো একটা জিনিস ফেলে রাখলে ও আর্দ্রতাজনিত ক্ষয় যেটা হয় সেটাকে বলে করশন। তাহলে এটা কি এক্সিলেন্ট ওয়ার ক্ষয়, মানে এটা ব্যবহারজনিত ক্ষয়। এই ওয়ারটা হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়, আর এটা কি আর্দ্রতাজনিত ক্ষয়। এই দুইটা কি প্রতিরোধ করে। এরপর ডিসঅ্যাডভান্টেজটা কি, অসুবিধা কি, ইট হ্যাজ লং টাইম, এটা 40 থেকে 100 ঘন্টা পর্যন্ত সময় আমাদের লাগে, অনেক সময় লাগে। দি রেজাল্টেন্ট সারফেস ক্যান বি ব্রিটল, অনেক সময় দেখা যায় উপরের সারফেসটা খুব ব্রিটল হয়ে যায়, মানে কি ভঙ্গুর হয়ে যায়। আবার দেখা যাচ্ছে ইট ইজ অনলি সুইটেবল ফর স্পেসিফিক অ্যালয়, অর্থাৎ কিছু স্টিলে অ্যালয় স্টিলে এটা ইউজ করা হয়, যেখানে কি অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম এবং ভ্যানাডিয়াম যুক্ত স্টিলে এটা ইউজ করতে পারা যায়, অন্যগুলোতে পারা যায় না, ব্রিটল হয়ে যায়। বুঝতে পারছেন? কৃষ্ণ ঠিক আছে, লিখতে পারবেন তো পরীক্ষায়? আপনার সাইন আইডি দেখলে শেষ মোটামুটি, আরগুলো নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আর দেখতে আছে মনে হয় আপনাদের। রিয়েকশনগুলো বইতে আছে ভাইয়া, রিয়েকশনগুলো লিখিয়ে আপনার কেমন? জি ভাই দেখে নিবে, ওগুলো ইজি আছে, এই রিয়েকশনগুলো ছোটখাটো। এগুলো আছে ওই বই থেকে, রিয়েকশনগুলো কয়েকটা লিখে দিতে হবে কিন্তু আপনাদের, তাহলে আপনার মার্ক 100%, এখানে কোনো ভুল মানে এক মার্কও কাটতে পারবে না। এখান থেকে প্রায় প্রশ্ন আসে নাকি মিস হয়?
ভাইয়া যদি আসে 20 মার্ক কিন্তু চলে আসে, যদি আসে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। অনেক সময় ওরা স্কিপ করে, কারণ এখানে অনেক না, আপনার ইয়াতে অনেক ভলিউম অনেক, তো পার্ট অনেক না ভাইয়া, অনেক সময় স্কিপ করে তারা। কিন্তু এগুলো কিন্তু মেইন আপনার সায়েন্স অফ মেটেরিয়ালসের মেইন এগুলো চ্যাপ্টার হচ্ছে এগুলো। আমি যেগুলো প্রথমে আপনাদের শুরুতে করাচ্ছি এগুলো তো মেইন চ্যাপ্টার, কিন্তু এগুলো বাদ দেওয়ার কথা না, অনেক সময় বাদ দেয়, স্কিপ করে আর কি তারা। কিন্তু আসলে 20 মার্কের জন্য আসে এখান থেকে, আপনারা কিন্তু বাদ দিতে পারবেন না, বাদ দিলেই শেষ, ভালো মার্ক তুলতে পারবেন না। না ভাই এমনি জিজ্ঞেস করছি বাদ দেওয়ার জন্য না। হ্যাঁ, আমি যে টপিকসগুলো করাচ্ছি এগুলো এখানে 100% আপনি বাদ দিবেন না, আমার রিকোয়েস্ট। এটা বাদ দিলে তারা আপনাদের কি নাম্বার তোলা কঠিন হয়ে যাবে। আমি কোডিংগুলো আগে ধরেছি যাতে শেষ করতে পারি, অন্তভাগে পরীক্ষা কাছাকাছি আসলে ওই বাকিগুলো যাতে আপনারা মোটামুটি করে বা আমি অনলাইনে কিছু একটা বলে শেষ করতে পারি, এই জন্য কোডিংগুলো আগে ধরা হয়েছে। তাহলে সায়ানাইডিংটা দেখি, ডেফিনেশনটা কি? সায়ানাইডিং, সায়ানাইডিং ইজ এ প্রসেস ইন হুইচ কার্বন অ্যান্ড নাইট্রোজেন, সায়ানাইডিং কি থাকে, কার্বন এবং নাইট্রোজেন আর ইন্ট্রোডিউস ইনটু সারফেস অফ স্টিল বাই হিটিং ইনটু সুইটেবল টেম্পারেচার হোল্ডিং ইন কন্ট্যাক্ট উইথ মোল্টেন সায়ানাইড, অর্থাৎ গলিত সায়ানাইডটা। এটা কি থাকবে, এটাও একটা রাসায়নিক যৌগ। এটা নর্মালি কি থাকে, আপনার কি থাকে, কি বলা যায়, কঠিন অবস্থা থাকে। যখন এটা হিট করে তখন এটা গলিত হয়ে যায়, মোল্টেন মানে গলিত অবস্থা আমরা পাই। টু ফর্ম থিন স্কিন অর কেস উইচ ইজ সাবসিকুয়েন্টলি কুইন্স অ্যান্ড হার্ডেন্ড, অর্থাৎ সায়ানাইডটা কী করি, কার্বন এবং নাইট্রোজেনটাকে ওই আগের মতো আর কি আমরা সারফেসটা হার্ড করার জন্য মূলত এটা করা হয়। ওয়ার্কিং প্রসেসটা কি, জেনারেলি স্কিনটা কি তা? স্কিন অর কেস মানে উপরের পার্ট বোঝানো হয়েছে ভাইয়া। থিন স্কিন মানে উপরের পার্ট, অর কেস দেখা আছে কেস, উপরের অংশ আর কি, উপরের পৃষ্ঠ, মেটালের উপরের পৃষ্ঠটাকে আমরা কেস বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভেতরের অংশটাকে আমরা কি বলি, কোর বলি, কোর। জেনারেলি লো কার্বন স্টিল অ্যাবাউট 0.2% কার্বন ইজ হিটেড বিটুইন, আগের মতো 800 থেকে 870 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা হিট করব মোল্টেন সোডিয়াম। এই সোডিয়াম মানে কি, সোডিয়াম সায়ানাইড। এখানে কি মিক্স হয়, সায়ানাইডের সাথে কি মিক্স করা হয়, সোডিয়াম, লবণ, লবণ আমরা মিক্স করি, লবণ সায়ানাইড বাদ বল আর কি, লবণ মিশ্রণ, সায়ানাইড এবং লবণের মিশ্রণ বাদ। এই সোডিয়াম সায়ানাইড NaCN, Na মানে সোডিয়াম আর Cn মানে কি, সায়ানাইড, NaCN। আচ্ছা, এটা দেখাচ্ছি আমি। বাদ ফর এ পিরিয়ড 30 মিনিট টু 3 ঘন্টা, 30 মিনিটস থেকে 3 ঘন্টার মধ্যে আমরা সেটা কি রাখবো, ওই বাতে আমরা কি হিট দিব, রেখে হিট দিব। দি বাথ ইউজুয়ালি কন্টেন্ট, এখানে বাথটাকে কীভাবে তৈরি করা হয়, এ মিক্সচার অফ 30% সোডিয়াম সায়ানাইড। এই আপনাদের রাসায়নিক সংকেতগুলো কিন্তু মনে রাখতে হবে। 30% কি, সোডিয়াম সায়ানাইড। আমি পাশে লিখে দিচ্ছি, বইতে কিন্তু লেখা নাই, এগুলো পরীক্ষা লেখার দরকার না, আপনারা সংকেতটা লিখলে হবে। 30% কি, সোডিয়াম সায়ানাইড, 40% কি থাকবে, সোডিয়াম কার্বনেট, কার্বনেট, অ্যান্ড 30% কি থাকবে, সোডিয়াম ক্লোরাইড মানে কি, লবণ, NaCl। ঠিক আছে, এগুলো মিক্স থাকবে 30%, 40%, 30% মিক্স থাকবে। মোট কত, 60, 100% আর কি, এই সবগুলো মিলে 100% মিক্স থাকবে। অ্যাট দিস টেম্পারেচার দি মিক্সচার ডিকম্পোজ, এখান থেকে ডিকম্পোজ মানে আলাদা হয়ে যায়, রিলিজ কি, কার্বন এবং নাইট্রোজেন আলাদা হয়ে যায়, হুইচ আর দেন অ্যাবজর্ব ইনটু দ্য স্টিল। এরপর স্টিলটা কি করা হয়, উপরের পৃষ্ঠ তাকে কি অ্যাবজর্ব করে ফেলে, অ্যাবজর্ব করার পর ডিফিউশন হয় আর কি। দি অবটেন রিকোয়ার্ড হার্ডনেস দি স্টিল মাস্ট বি কুইন্সড ডিরেক্টলি ইনটু অয়েল। এরপর আমরা কুইন্স কি করি, সরাসরি তেল অথবা কি পানি দ্বারা তাকে কি করি, কুইন্স করতে, মানে খুব দ্রুত ঠান্ডা করে ফেলি। তাহলে এটা কি কি দেওয়া থাকে, আপনাদের বইতে কিন্তু আরও অনেক দেওয়া আছে, ওগুলো কিন্তু মাথায় রাখবেন কেমন। আমি এখানে ডিরেক্টটা দিয়েছি সুবিধা অসুবিধা, আপনাদের বইতে কিন্তু অনেক দেওয়া আছে, এগুলো একটু দেখে নিয়ে যতটুকু মনে রাখতে পারেন ততটুকু পরীক্ষা লিখে আসি। ইট প্রডিউসেস এ কেস ডেপথ অফ 0.25 mm, হার্ডনেস অ্যাপ্রক্সিমেটলি এ রক অয়েল, এটা RC, রক অয়েল হার্ডনেস 65, রক অয়েলের চিত্র মনে এখানে আছে, রক অয়েল হার্ডনেস, এটা ব্রিনেল হার্ডনেস ভাইয়া, ব্রিনেল হার্ডনেস মেশিন, এটা হচ্ছে রক অয়েল হার্ডনেস মেশিন। এখানেও ডায়মন্ড থাকে আর কি, ডায়মন্ড দিয়ে চাপ দিয়ে ওই হার্ডনেসটা বের করা হয় মূলত। দেখি আপনার নাম হইছে তো বলেছে রক অয়েল, মানে তরল জাতীয় দিয়ে হার্ডনেসটা পরীক্ষা করা হবে। এটার কি ওই মেশিনের বেদে আপনার নামগুলো হয়েছে, রক অয়েল, ব্রিনেল হচ্ছে বি দ্বারা, আর সি দ্বারা হচ্ছে রক অয়েল হার্ডনেস টেস্ট, আর সিটা হচ্ছে স্কেল, সরি এটা রক আর মানে রক অয়েল, আর সি হচ্ছে যে স্কেল। এখানে রক অয়েলের 4টা স্কেল আছে, A B C D, এটা সি স্কেলে 65, RC
65 দ্য সি স্কেলে 65 আমাদের কি এই স্কেল এখানে এখানে আর কি এখানে দেখাই কোন স্কেলে আছে তার হার্ডনেস কত সেটা দেখাই এগুলো আপনারা তো ডিপ্লোমা পড়ার কথা মোটামুটি এই জিনিসগুলো ভাই আমরা তো পাওয়ার ছিলাম মেকানিক্যাল মেগা কেন পাওয়ার ছিল তো পাওয়ার আমি তো পাওয়ার থেকে পাস করছি আমার ডিপ্লোমা পাওয়ার ছিল না তো ওই আমাদের তো ছিল রকেল টেস্ট ছিল তো ভাই পান্নেতে কেন বুঝলাম না তাহলে এটা আরসি কত 65 এই আমি লিখে দিয়েছি রকেল হার্ডনেস স্কেল সি স্কেলে ইট ইজ টিপিক্যালি ইউজড ফর লাইক স্ক্রু ইউজ করি আমরা নাট ইউজ করি বোল্ট ইউজ করি আর ছোটখাটো গিয়ার আমরা ইউজ করি এটা 4টা স্কেল এটা লেখা আছে এই আর কি মূলত আজকে এতটুকু ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দেবো কেমন আর ফাইলটা দিয়ে আছে ভাইয়া আর আপনাদের এগুলো কিন্তু দিতে হবে কি এগুলো ইয়াগুলো আপনার রিয়াকশনগুলো দিতে হবে কিন্তু বিষয়গুলো রিয়াকশন যতটুকু পারেন এখান থেকে যতটুকু পারেন যতটুকু মনে রাখতে হবে লাস্ট হলে লাস্টে বা ফার্স্ট হলে ফার্স্টে যতটুকু পারেন যতটুকু যে কয়টা মনে রাখতে পারেন একটু দিয়ে দিয়ে আর আমাকে একটু জানিয়ে তো গ্যাস কার্বোরাইজিং আছে কিনা গ্যাস কার্বোরাইজিং তারপর প্যাক তো পড়াইছি আরটা কি নাইট্রেটিং পড়ানো হয়েছে সায়ানাইডিং পড়ানো হয়েছে কার্বন নাইট্রেটিং আসছে কিনা একটু দেখবেন আমাকে জানাবেন তার নেক্সট ক্লাস এগুলো একটু আলোচনা করে দিব একটা ফ্লেম হার্ডেনিং আছে আপনাদের ফ্লেম হার্ডেনিং ওটা কিন্তু আসে ফ্লেম হার্ডেনিং ওটা একটু নেক্সট ক্লাসে আমি নোট করে দেখি যতটুকু পারি দেখিয়ে দিব ফ্লেমটা কি তো এটাও মানে ফ্লেম মানে আগুনের তাপ দেয় আর কি সরাসরি হ্যাঁ শিকার সাহায্য করে এটা মার্জুক ভাই আছেন তো না তোর বেসিক ভালো কিন্তু মার্জুক ভাই জিসান জি ভাই আছে আপনাদের বেসিক মোটামুটি ভালো একটু দেখলে পারবেন আর বাকিরা বেশি পড়বেন পড়তে হবে আপনাদের অনেক স্টাডি করতে হবে এটা মার্ক তোলা সহজ কিন্তু এটাতে এ প্লাস পাওয়া কিন্তু এত কঠিন না ভাইয়া এ প্লাস পাওয়া যায় কিন্তু ইজি পড়তে হবে ভাই বুঝতেছি কিন্তু ইংলিশে একটু দুর্বল তো এই জন্য সমস্যা ওই তো আমি তো সহজ করে দিলাম এখান থেকে যদি লিখতে না পারেন আর কি করব বলেন আর আপনাদের গ্রুপে ট্রাই করতে হবে এখন অনেক গ্রুপে কিন্তু অনেকগুলো আমি কি অন্য একটা সাবজেক্টে আপনার সাথে মিল আছে বিধায় আমি গ্রুপে দিয়ে দিচ্ছি অনেক যেগুলো আমি কোয়েশ্চেন সলিউশন রিসেন্ট করতেছি আমি এই ঈদে মোটামুটি করছি কিছু বন্ধ পেয়েছিলাম করছিলাম এখন আবার স্টপ হয়ে গেছে আমার সময় পাচ্ছি না ওগুলো আপনাদের ভাই এগুলো কি বিপার্টের সাবজেক্টের জন্য করতেছিলেন না এটা মনে হয় আপনার ইয়া ওই সিভিলের মনে হয় সাবজেক্টটা প্রপার্টিজ এন্ড মেকানিক্স আর কি আপনার বিপার্টে কি ক্লাস আছে ভাই এখন বিপার্টে বিপা- ক্লাস নিচ্ছেন বিপার্টে আপাতত নাই মেশিন ডিজাইন শেষ আপাতত পাচ্ছি না মেশিন ডিজাইন আপনি করাবো বিপার্টের মতো মেশিন ডিজাইন টাইম বেশি করে ভাই সেশন বিএ ম্যাথমেটিক্যাল সাবজেক্ট কয়টা আছে বিপার্টে 11টা না আপনাদের হ্যাঁ ম্যাথমেটিক্যাল সাবজেক্ট কয়টা আছে সবাই তো ম্যাথ আছে বিপার্টে আপনাদের সব ম্যাথ আছে ম্যাথ ছাড়া তো এখন একটা সাবজেক্টও পাইলাম না আপনার হিট ট্রান্সফার আছে হিট ট্রান্সফার ম্যাথ আছে থিওরি ক্লাসে মনে হয় আপনাদের এইটা নাম কি এরকম একটা সাবজেক্ট আছে নাম তো বলে গেলাম প্রোডাকশন একটা কি আছে ভাইয়া প্রোডাকশন একটা প্রোডাকশন না না এটা না একটা মানে সব ডিটেইলস থাকে ওখানে আপনার ইয়া থেকে শুরু করে আপনার ওই ওয়েল্ডিং থেকে শুরু করে সবকিছু একসাথে থাকে আর কি এটা নামটা মাথায় আসছে ওটা আপনাদের থিওরি ফুল থিওরি আর হিট অ্যান্ড মাস ট্রান্সফার ওটা তো ম্যাথ আছে তারপর মেশিন ডিজাইনে ম্যাথ আছে তারপর আপনারা যদি পাওয়ার প্ল্যান্ট নেন পাওয়ার প্ল্যান্টে ম্যাথ আছে তার থিওরি অফ মেশিন ওটা তো ম্যাথ আছে ম্যাথ নাই কোথায় প্রায় তো ম্যাথ আছে আপনাদের তারপরে আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল সেটা তো আছে আপনাদের এই আপনার ম্যাথ বলতে প্রোগ্রামগুলো আছে ওখানে তো ম্যাথমেটিক্যাল টার্ম আছে মেকানিক্যাল প্রায় আপনার সবকিছু ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন প্যাটার্ন মেকিং এর কথা বলছেন হ্যাঁ ওটা আর একটা ঠিক আছে ওটা আর একটা ওটা অনেক থিওরি না সব থিওরি তো ভাই এটা অনেক বড় বই একটা বই আছে অনেক বড় বই অনেক থিওরি পড়তে হয় ভাই এই আর কি বিপারে মোটামুটি এগুলো সবগুলো আছে পড়তে হবে একটা ভালো ওদের ফ্লোটা ধরে রাখতে হবে মোটামুটি পার্টে যে ফ্লোটা আছে ও ফ্লোটা ধরে রাখলে শেষ হয়ে যাবে আপনাদের ভাই রেজাল্ট কবে দিবে রেজাল্ট তো এখনো বোঝা যাচ্ছে না ভাইয়া ভাই আমাদের প্রতিষ্ঠান কি আসলে চলে কি
বলতে হবে এখন। ভাইয়া যতটুকু জানি পরীক্ষার আইবি সময় মনে হয় আসলে ভোট এত হবে তাড়াহুড়া করে এখন আগে রেজাল্ট দেওয়ার পর তারপর হচ্ছে আপনাদের কি ফর্ম ফিল আপের কথা, রেজাল্ট না দিলে ফর্ম ফিল আপ